মেহমান যামিনীকে রেখে গায়ে পোশাকটা কোনো রকম পরে বেরিয়ে যায়। রমণী এবার প্রশান্ত নিজের ভাবনা ভুল প্রমাণিত হয়। তবু যুবকের বলা কথায় থাকা চাপা ক্রোধের অনল তাকে ভীতিগ্রস্ত করেছে। যামিনী শিক্ষিকার হতে পড়ার পাঠ চুকিয়ে ফিরে আবার বৈঠক অংশগ্রহণ করেছে। তাকে অবাক করে বেগম লুৎফুন্নেসা তার সাথে যথেষ্ট পরিমাণ ভালো আচরণ করেছেন। অবশেষে দুপুরের ভোজন শেষে কক্ষে ফিরে যার কথা তার পূর্বে মনে হয় সে হলো চাঁদনী, তার অতি প্রিয় পোষা চন্দনা টিয়া পক্ষীটি। চাঁদনি, চাঁদনি, কোথায় তুমি? নিস্তব্ধ পরিবেশ, কোনো সাড়া নেই চাঁদনি। অথচ যামিনী বা মেহমাদ শাহের কণ্ঠ শুনলেই সে উচ্চস্বরে ডাকে। তবু কিশোরী ধ্যান দেয় না তাতে। আনন্দিত মনে বা বাড়ায় বারান্দার দিকে। কিন্তু এই কি মর্মান্তিক দৃশ্য দেখতে পায় সে। খাঁচা তো বিদ্যমান, তবে পাখি দুটো অদৃশ্য। দিলরুবা, দিলরুবা, আমার চাঁদনি কোথায়? কে নিয়ে গেছে তাকে? তার অশান্ত উত্তেজিত কণ্ঠ শুনে দিলরুবা ও মোহিনী তাড়াতাড়ি এগিয়ে যায় সেদিকে। সেও অবাক। ভুল ত্রুটি মার্জনা করবেন বেগম, কিন্তু আমরা তো চাঁদনিকে দেখিনি। আপনার সাথেই তো ছিলাম আমরা। যামিনী ক্রুদ্ধ হয়, নিজের কক্ষ হতে বের হয়। চেঁচাতে শুরু করে সে। আমার চাঁদনিকে কে নিয়েছো? ফিরিয়ে দাও বলছি। আমার নজরে পড়লে আল্লাহর শপথ জান নিয়ে নিব। সকল দাসদাসী মাথা নত করে রাখে। তার একজন বাদী ভয়ে ভয়ে উত্তর দেয়, বেগম, আমাদের মাঝে তো কেউ নেয়নি, আর আমরা দেখিনি ওই পক্ষীকে। তাহলে বসে বসে কি কাজ করছিলে তোমরা? ধ্যান কোথায় থাকে তোমাদের? আর প্রহরীরা কোথায়? ছুটে আসে তার দুয়ারের প্রহরীরা। ক্ষমা করুন বেগম, ক্ষমা করুন, আমরা দুপুরের আহার করতে গিয়েছিলাম। আজকে আমার পোষা প্রাণীকে অপহরণ করা হয়েছে, তোমরা কেউ সারা অবধি পেলে না। কাল আমাকে অপহরণ করলেও তো তোমরা হাতে হাত রেখে বসে থাকবে। সবার আড়ালে কেউ হাসে, তৃপ্তির হাসি। বিড়বিড়ায়, তোমার ওই প্রিয় পক্ষীটিকে যেমন নিজের অধীনস্থ করেছি, তেমন তোমার সব কিছুই আমার হবে। চেঁচামেচি শুনে বেরিয়ে আসেন নবাব পরিবার। মেহমাদ শাহও কাছে আসে। কি হচ্ছে এখানে? যুবকের কণ্ঠ শুনে অনুভূতি পূর্ণরূপে বাঁধন হারা হয়ে পড়ে রমণী। ছুটে যেয়ে জড়িয়ে ধরে তাকে। ফুপিয়ে ফুপিয়ে অভিযোগ করে, দেখেন না বাবু মশাই, আমার চাঁদনিকে কে যেন অপহরণ করেছে। আমি পাচ্ছি না তাকে কোথাও, ওকে এনে দিন না। যামিনীর পিঠে হাত রাখে সে। দিলরুবাকে আদেশ করে, চন্দ্রমল্লিকাকে কক্ষে নিয়ে যাও। আদেশ মোতাবেক কর্ম করে দিলরুবা। মোহনীও পেছন পেছন যায় তার। মেহমাদ শাহ এবার মিনারকে ডাকায়। চাঁদনিকে যেভাবেই হোক খুঁজে বের করো, আর কে এই অপকর্ম করেছে তার নাম আমার চাই। যথাজ্ঞা জমিদার বাবু। এদিকে যামিনী নিজের কক্ষে মন খারাপ করে বসে কামরায় বসে আছে। পোষা পক্ষীটির সাথে তার সখ্যতা গড়েছিল মায়ায় এক অনর বন্ধন। ব্যথিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বেগম চন্দ্রমল্লিকা, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। ভ্রুকুচকে সেদিকে দৃষ্টিপাত করে, ইশারায় অনুমতি দেয়। ভুল ত্রুটি মার্জনা করবেন বেগম, তবে আমার মনে হয় এই কাজ শাহজাদি মেহনুর ছাড়া অন্য কারো করার নয়। হে কি করে সম্ভব? তিনি তো নজরবন্দি আছেন। বেগম, আপনার যেমন এই অন্দরমহলে খাসপাতি আছে, নিজস্ব লোক আছে, তেমন তারও আছে হয়তো, আপনার হতেও অধিক। কিশোরী কিছু একটা ভাবে, অতঃপর তার মুখশ্রীতে ফুটে ওঠে ভয়ঙ্কর এক হাসি, যা আগে কখনো দেখা যায়নি তার মাঝে। তবে কি ভয়ঙ্কর কিছুই অপেক্ষা করছে শাহজাদি মেহনুরের উদ্দেশ্যে? মেহমাদ শাহ বেগম লুৎফুন্নেসার কক্ষে বসে আছে। উদ্দেশ্য তার দাদার মরহুম নবাবের উদ্দেশ্যে মিলাদ ও দান করার কথাবার্তা বলা। যদিও এতে বিন্দুমাত্র আগ্রহ নেই তার। নিজের দাদিজানের আদেশ পালনে উপস্থিত হয়েছে শুধু। ভাবছিলাম 15টা গরু কুরবানি দেব গোটা শেরপুরবাসীকে আহার করাতে, আর 5টা ছাগল মাদ্রাসা ও এতিমখানায় দান করে দিব। এগুলো তো যথেষ্ট হবে, তাই না আমার সিংহ? হ্যাঁ দাদিজান। আর গরিব মিসকিনদের মাঝে কত পরিমাণ অর্থ বিলিয়ে দেওয়া যায় নাকি? কাপড় চোপড় বা অন্ন দিব, এই নিয়ে বড়ই বিলম্বনাপনায় ভুগছি। জি বেগম। বিরক্ত হন বেগম লুৎফুন্নেসা। ধমক দিয়ে বলে ওঠেন, এমন হ্যাঁ জি করছো কেন মেহমাত? তোমাকে আলোচনা ও নিজের মতামত দিতে ডাকানো হয়েছে, আমার সাথে সায় দিতে নয়। এবার আর নিজেকে সামলে রাখতে পারে না মেহমাদ শাহ। উঠে দাঁড়ায় নরম গদি হতে। চোখ জোড়া হতে উপছে বিরক্তি, তিক্ততা, ক্রোধ। আবার কোনো আকাঙ্ক্ষা নেই দাদিজান এমন একজন নির্দয় মানুষের কোনো বিষয় নিয়ে আলোচনা করার। যা ইচ্ছে করুন আপনি। মেহমাত, তোমার দাদাজান হলো তিনি, এরূপ তার উদ্দেশ্য অসম্মানজনক বাণী উচ্চারণ কিভাবে করো তুমি? আজও গ্রামবাসীর মুখে মুখে আমাদের বংশ ও তোমাদের দাদাজানের
প্রশংসাবাণী থাকে। এই নবাব বাড়ির বাস্তবতা জানলে এই গ্রামবাসী থুতু ছিটাতে আসবে। আর তিনি হয়তো শাসক হিসেবে খুব মন্দ কেউ ছিলেন না তার লোকদের নিকট, তবে তার বাস্তবতা আমি দেখেছি। কতটা নির্দয় ছিল আমি নিজ চোখে দেখেছি। যে নিজের পুত্রকে খুন করে তা মাটি চাপা দিতে পারে, তার চাইতে জঘন্য ব্যক্তি আর হয় না। আর কোনো না কোনোভাবে না বুঝে আমিও এই অপরাধে অংশীদার হয়েছি। অপেক্ষা করে না যুবক, দ্রুত পদচারণায় বেরিয়ে যায়। তার অপছন্দের যদি তালিকা করা হয় তবে প্রথম নামটি তার দাদা জানেরই হবে। বেগম লুৎফুন্নেসা স্তব্ধ হয়ে আছে। তার আঁখি জল ভিজিয়ে দেয় গণ্ডদেশ। যে সত্য সে ভুলে থাকতে যায় তা আবার কেন মনে করিয়ে দিল মেহমাদ। পুত্রের কথা মনে করে গা কাঁপিয়ে কেঁদে ওঠেন। শেষবারের জন্য ছেলেকে ছুঁয়েও দেখতে পারেননি। স্বামী নামক মানুষটি সে সময় টুকুই দেননি। এতটাই অভাগী তিনি যে স্বীয় পুত্রের কবর কোথায় তাও জানা নেই। শুধু জানে জঙ্গলের কোনো এক প্রান্তে মাটির তলে নিদ্রারত তার মানিক রতন। লুকমান, আমার রত্ন। তার ক্রন্দন গ্রাস করে নীরবতাকে। এ আর্তনাদ শুধু চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ। তবে কি এমন পাপ করেছিলেন লুকমান যার জন্য এত বড় শাস্তি পেতে হলো তাকে? আধো আলো আসছে, অন্ধকারাচ্ছন্ন কামরা। ঠিক কামরা না, চিলে কোঠা মনে হচ্ছে। কাল রাত হতে আহার করেনি রত্না। দেহ ঝিমঝিম করছে তার। প্রায় 2 দিন পেরিয়ে গিয়েছে এক বন্দি দশায়। পেটে এক বিন্দু অন্য তো দূরে থাকুক, জলও পড়েনি। হে আল্লাহ, কি অপরাধে আমায় এই পরিস্থিতিতে এনে দাঁড় করালি আমি জানি না, তবে আমি আর সইতে পারছি না। আমায় ক্ষমা করো, মুক্তি দাও। আল্লাহ তাআলা হয়তো তার দোয়া শ্রবণ করলেন, কারণ এক মুহূর্ত পেরিয়ে যেতে না যেতেই বন্ধ দুয়ার খুলে যায়। এক ঝাঁক আলোর প্রবেশে চোখ বন্ধ করে ফেলে যুবতী। পিটপিট করে চোখ খুলে রত্না। সামনে বাঁকা হাসি সমেত দাঁড়িয়ে আছে যামিনী, মোহিনী ও দিলরুবা। বেগম চন্দ্রমল্লিকা? আমি। অন্য কাউকে অবশ্যই আশা করা উচিত হয়নি। আমাকে মুক্তি দিন বেগম। কোনো ত্রুটির জন্য আমাকে এমনভাবে আটক করেছেন। জানো না তুমি, তোমার ভুল তো গণনা করে সমাপ্ত করা যাবে না। সবচেয়ে বড় ভুল তো করেছিলে আমায় হত্যা করার পরিকল্পনায় নিজের মনিবের হাতে হাত মিলিয়ে। আমার চাঁদনি কোথায় সে? হকচকে গেল যেন যুবতী দাসী, ঘাবড়িয়েও গেল বটে। ক্ষমা করবেন বেগম, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না, সত্যিই জানি না। নিজের মনিবকে বাঁচানোর জন্য এসব বলছো? হাস্যকর। তোমার মনিবের বাস্তবতা তো দেখে নাও। অবাক দৃষ্টিতে তাকাই নারী। যামিনী মোহিনীকে ইশারা করে রত্নার হাতের বাঁধন খুলতে। দিলরুবার হতে চিঠিটা হাতে নিয়ে রত্নার হাতে ধরায় সে। তোমার মনিবকে বেনামি চিঠি লিখেছিলাম, তোমাকে বন্দি করা হয়েছিল জানিয়ে। মূলত তোমার বিপরীতে আমার চাঁদনিকে ফেরত চেয়েছিলাম। তিনি পরিষ্কারভাবে চিঠিতে জানিয়েছেন তুমি তার নিকট নিয়েছ কি মূল্যহীন এক গোলাম। তুমি বাঁচো আর মরো, তার কিচ্ছুই যায় আসে না। অদ্ভুত না ব্যাপারখানা? যামিনী একের পর এক শব্দের তীর ছুড়ে যাচ্ছে। তাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রত্না। সে এখনো বিশ্বাস করতে পারল না কৈশোর বয়স হতে সেবা করছে যার, তিনি এমন মনোভাব পোষণ করতে পারেন তার বিষয়ে। বারবার চিঠিটা দেখছে। যদি একখান প্রমাণ পায় এই চিঠির মিথ্যে প্রমাণ হওয়ার, তা হয়তো কিছুটা অনুধাবন করতে পারে যামিনী। সন্দেহ হলো শাহজাদি, শিলমোহরখানা দেখে নিও। নিজের মালিকের শিলমোহর তো চিনতে তোমায় ভুল হওয়ার কথা নয়। এখন বলো, এমন কাউকে বাঁচাতে নিজে মৃত্যুর মুখে ঢলে পড়তে চাও না, নাকি নিজের প্রাণ রক্ষা করতে চাও? অনেকটা সময় নৈশব্দে বসে থাকে সামনের নারীটির। সে পরিকল্পনা করছে নাকি বিচার বিশ্লেষণ, নাকি নিজেকে সামলাচ্ছে বোধগম্য হয় না কিশোরীর। আমি আপনার প্রাণ বাঁচাতে চাই বেগম, আমাকে মুক্তি দিন। বিপরীতে যা বলবেন তাই করব। অকস্মাৎ পা জড়িয়ে ধরে মিনতি করে রত্না। যামিনী বিজয়ের হাসি দেয়। মেহমাদ শাহ নিজের কামরায় বসে কাগজপত্রে ডুবেছিল। বহুদিন ধরে ধান বিক্রির হিসেবটা ধরা হয় না। আজ ধরে দেখলে কেমন যেন গরমিল মনে হচ্ছে তার। তার ব্যস্ততার মাঝে কামরার দুয়ার খুলে কাঁদতে কাঁদতে দৌড়ে ছুটে আসে যামিনী। আঁকড়ে ধরে তার পক্ষে অশ্রু বিসর্জন দিতে শুরু করে। কি হয়েছে আমার চাঁদের মল্লিকার? আবার সোনালি হরিণ এভাবে কাঁদছে কেন? বাবু মশাই, আমার চাঁদনি, আমার চাঁদনি। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে যামিনী। আদুরে ভঙ্গিতে পিঠে হাত বুলাই যুবক, যেন একটু শক্ত স্পর্শ পেলেই আঘাত পাবে তার প্রেয়সী।
আমি মিনারকে আদেশ করেছি তো আমার চন্দ্রমল্লিকা, খুব শীঘ্রই তাকে ফিরে পাবে তুমি। চাঁদনি আর নেই বাবু মশাই, কি করে আমি তাকে ফিরে পাবো? মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? প্রতিশোধের নেশায় একটা মাসুম জীবনকে। আবারও ক্রন্দন ধ্বনি শোনা যায়। মেহমাদ শাহ স্তম্ভিত। মানে কি বলতে যাচ্ছ তুমি? কি হয়েছে সোজাসুজি বলো চন্দ্রমল্লিকা। বাবু মশাই, আমি দিলরুবা আর মহিনুরের সাথে মহল ঘুরতে বের হয়েছিলাম। মহলের পিছন ভাগে জঙ্গলের দিকটা যেয়ে দেখতে পাই চারদিকে ছুরি দিয়ে হত্যা করেছে কেউ। আরো জোরে শব্দ করে ক্রন্দন ক্রিয়ায় লিপ্ত হয় রমণী। যুবক উত্তেজিত। কার এত দুঃসাহস জানাও আমাকে? কাকে দেখেছো তুমি, আর সে এখন কোথায়? যামিনী কান্না মৃদু হয়। কোনো রকম দরজার দিকে ঘুরে এসে সেখানে দাঁড়ানো দিলরুবা তার ইশারা পেলেই মোহিনীর সাথে রত্নাকে নিয়ে কামরায় প্রবেশ করে। আসসালামু আলাইকুম জমিদার বাবু। শাহজাদি মেহনের খাস দাসীকে আমরা পেয়েছিলাম জঙ্গলের দিকে, অনেক কষ্টে পেয়েছি। রত্না চরণ জড়িয়ে ধরে জমিদারের, ক্ষমার আকুতি করতে শুরু করে। আমার কোনো দোষ নেই জমিদার বাবু, আমাকে শাহজাদি বাধ্য করেছিল এই কাজ করতে। ক্ষমা করুন আমায়, ক্ষমা ভিক্ষে দিন। মেহমাদ শাহের চোয়াল শক্ত হয়ে আসে, চিৎকার করে ওঠে। মিনার, মিনার, এই মেয়ে সহ মেহনুরকে এখনই মহল হতে বহিষ্কার করো, আর এই মুহূর্তে মেহনুরকে পাঠিয়ে দাও তার বাড়ির উদ্দেশ্যে। হনহন করে চলে যায় যুবক। হয়তো বেগম লুৎফুন্নেসার কামরায় তার গন্তব্য। তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয় যামিনী। এই অবধি যতটুকু হৃদয় পুড়ছিল নিজের অপকর্মের উদ্দেশ্যে, এখন ততটাই শান্তি বোধ করছে। জয়ার ক্ষমতা পাওয়ার মাঝে যে তৃপ্তি ও শান্তি, তা এই পরিকল্পনা সফল হওয়ার পর বোধগম্য হচ্ছে তার। অতীত যামিনীর কথায় রাজি হওয়ার পর রত্নাকে দাঁড় করায়, প্রশ্ন করে, আমার চারদিকে কোথায় রাখা হয়েছে? আমাকে তার নিকটে নিয়ে যাও। টিয়া পাখিটি মহলের পিছনের দিকে রাখা হয়েছে, এক ভিত্তের অধীনে। ঠিক আছে, তুমি তাদের থেকে পক্ষীটি নিয়ে আসবে। মোটেও দ্রুততা দেখিয়ে কিছু জানতে দিবে না তাদের। আমার লোকের দৃষ্টি তোমার উপর থাকবে, মনে রেখো। যথা আজ্ঞা বেগম। দিলরুবা মোহিনী সহ কয়েকজন প্রহরী রত্নার চোখে কাপড় বেঁধে তাকে নিয়ে বের হয়। যামিনী সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করে। একটু বাদেই চাঁদনি সহ সে অন্ধকার কামরায় প্রবেশ করে রত্না, মোহিনী ও দিলরুবা। আমার চাঁদনি, কেমন আছো তুমি? আদুরে গলায় রমণী দুহাতে আগলে নেয় টিয়া পাখিটিকে, তারপর রত্নার দিকে দৃষ্টিপাত করে। তুমি যে জমিদার বাবুকে সব স্বীকার করবে, আর ভুলো দু ঠোঁটের ফাঁক দিয়ে যেন আমার নাম না বের হয়। মোহিনী বলে ওঠে, ভুল ত্রুটি মার্জনা করবেন বেগম, তবে জমিদার বাবুকে বলে খুব বেশি কিছুই হবে না। বেগম লুৎফুন্নেসার সাথে আলোচনা করে আগের মতোই অপেক্ষা করবেন শাহজাদের ভ্রাতার আগমনের। তবে শাহজাদি মেহনুরকে এভাবেই এখানে রাখা ভীষণ বিপজ্জনক। তাকে দ্রুত বের করতে হবে। সে আপনার কক্ষে ঢুকে চাঁদনিকে চুরি করতে পারে, সে বড় কোনো ধরনের ক্ষতি সাধনও করতে পারে, ছিনিয়ে নিতে পারে আপনার হতে আরও অনেক কিছু, এমনকি জমিদার বাবুকেও। যামিনী ভাবে, খুব করে ভাবে। অতপর ওই কামরা হতে বের হয়ে জঙ্গলের দিকে যায়। কোমরে গুজে রাখা ছোট ছুরিটা দিয়ে এক আঘাতে হত্যা করে চাঁদনিকে। রক্তে ছিটকে পড়ে মাটিতে, সাথে পড়ে যায় চাঁদনিও হাত ফসকে। মাটিতে বসে ঝরঝরিয়ে কেঁদেও দেয় সে। কি পাপ না করতে হচ্ছে তাকে জীবনের এই পর্যায়ে এসে। চোখ মুছে উঠে দাঁড়ায়। রত্নার বাহু ধরে কঠোরভাবে আদেশ করে, বাবু মশাইকে বলবে তুমি হত্যা করেছো চাঁদনিকে শাহজাদির আদেশে, মনে থাকে যেন। আর চিন্তা করো না, এর বিপরীতে মোটা অঙ্কের অর্থ পেয়ে যাবে। জি বেগম, শুধু আমার জীবনখানা ভিক্ষে দিন। বাড়িতে আমার এটিএম এক পুত্রও আছে। শাহজাদি মেহনুর শেষবার নবাব বাড়িকে দেখে নিচ্ছে গাড়িতে ওঠার পূর্বে। কি এক নির্মম পরিহাস ভাগ্যের। যখন সে এসেছিল তখন তাকে স্বাগতম জানাতে এগিয়ে এসেছিল গোটা নবাব পরিবার, অথচ আজ কেউ নেই। অনেকটা অপরাধীর বেশিই তাকে চলে যেতে হচ্ছে। সে পাপের শাস্তিও পাচ্ছে, যে পাপ সে করেনি কখনো। যুবতী অজ্ঞাত নয় যামিনীর কর্মকাণ্ড সম্পর্কে, তবুও তার হস্তে কিছু নেই। নানি যেন তার হতে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই নৈশব্দে সহ্য করে নিল এই পাপের কালিমা লিপন। মনে প্রতিশোধের আগুন আর দাউ দাউ করে জ্বলছে তার। চোখের জল মুছে গাড়িতে উঠে বসে শাহজাদি। শক্তমুখী বিড়বিড়ায়, আমি চলে যাচ্ছি যামিনী, তবে ফিরে আসবো প্রলয় হয়ে। ধ্বংস হবে তোমার জীবনের সুখের পাতার অস্তিত্ব।
আমার হাত আঁকড়ে ধরে। বারান্দায় হাঁটুতে মুখ গুজে বসে আছে যামিনী। উদাসীন ভঙ্গিতে তাকিয়ে আছে খাটাটির দিকে। চোখ হতে অবিরাম ধারায় নোনা জল বইলেও কোথায় একটা স্বস্তি। দিলরুবা এগিয়ে আসে, রমণীর কাঁধে হস্তখানা রেখে সান্ত্বনার সুরে বলে, বেগম, আপনি দয়া করে এমন বিরস মুখে বসে থাকবেন না, নিজেকে অপরাধী ভাববেন না। আল্লাহ নিশ্চয়ই আপনার অসহায়ত্ব বোধ করতে পারে। মিথ্যে সান্ত্বনা দিও না দিলরুবা, তুমি নিজেও নিজ হৃদয়ে আমায় হৃদয়হীনাই বলে রাখছো। আমিও আমি নির্দয়, তবে প্রয়োজনে আমি নির্দয় হব। তবুও আমি আমার শত্রুদের ধ্বংস করবই। তুমি জানো না দিলরুবা, তারা আমাকে সর্বশান্ত করার কি জঘন্য উপায় এঁটেছে। আমার মাতৃত্বের আঘাত করতে চেয়েছিলেন শাহজাদি মেহনুর। দিলরুবার ললাটে চিন্তার ভাঁজ, বেশ দ্বিধাগ্রস্ত সে। কিসের বিষয়ে কথা বলছেন বেগম? তুমি খেয়াল করেছো রত্নাকে আমি যখন আমার পা হতে উঠাচ্ছিলাম তখন সে আমার কানের নিকটে কিছু ফিসফিসাচ্ছিল। সে তখন বলেছিল সে ভুলবশত শুনে ফেলেছে শাহজাদি মেহনুর ও আম্মিজানকে আমার বিরুদ্ধে পরিকল্পনা করতে। তারা আমাকে নিঃসন্তান করার ব্যবস্থা করবেন। আমার খাবারে এমন কিছু ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে খাওয়াবেন যা আমাকে মা হওয়া থেকে রোধ করবে। আর বাবু মশাইকে আমি কোনো উত্তরাধিকারী দিতে পারবো না এবং তালাক হয়ে যাবে। এ কথা শ্রবণগোচর হতেই হতবাক যুবতী। প্রায় প্রতিটি বাঙালি নারীর জন্য মাতৃত্ব এক অদম্য সুখানুভূতি ও আল্লাহর পরম বরকত স্বরূপ। সে জ্ঞাত নিঃসন্তান থাকা কষ্ট সম্পর্কে। বেগম, এখন কি করবেন? কিভাবে নিজেকে রক্ষা করবেন এত ষড়যন্ত্র হতে? করে নেব রক্ষা ইনশাল্লাহ। প্রথম চাল তো দিয়েই ফেলেছি, শাহজাদিকে বহিষ্কার করিয়ে। যদিও এক নিষ্পাপকে হত্যা করে নিজেকে হারিয়ে ফেলেছি, তবে আমি আরও নির্দয় হতে পারি নিজের ক্ষমতা ও নিজেকে রক্ষার্থে। যতটুকু আমি খেয়াল করেছি, আম্মিজান অর্থাৎ বেগম নূর বাহারকে বাবুমশাই তেমন একটা মূল্য দেয় না, অপছন্দ করেন কোনো এক অজানা কারণবশত। আর দাদিজান তো ইদানিংকাল বেশ আমায় স্নেহই করেন। তাছাড়া তার বয়সও হয়েছে, ক্ষমতা তো আমার হস্তেই যাবে। দিলরুবার ঠোঁটেও হাসি ফুটে ওঠে। আর ক্ষমতা আপনার হাতে আসলে নিজেকে রক্ষা করা আপনার নিকট অনেক সহজতর হয়ে যাবে, তাই না বেগম? তবে তার পূর্বে বেগম নূর বাহারের হাঁকডাক কমানোর ব্যবস্থা করা লাগবে নিজের ক্ষমতা বাড়িয়ে। দেখি সবাইকে দাপিয়ে। আর হ্যাঁ, আমার আহার করার জন্য তৈরি খাবার খুব দেখে শুনে এবং পর্যবেক্ষণ করে আমার চক্ষু সম্মুখে রাখবে। আমি কোনো ঝুঁকি নিতে একদমই ইচ্ছুক নই। অবশ্যই বেগম চন্দ্রমল্লিকা, আপনাকে রক্ষা করে আমার প্রথম কর্ম। আমি তো জানি, তাই তো সেই মুহূর্তে মোহিনী ও বাকি দাসদাসীদের মাঝে না বলে তোমায় এখন জানালাম। তবে আমার খুব ভয় হয় বুঝলে। আমি যার ভালোবাসাকে, যাকে নিজের করে রাখার জন্য রক্তে হাত রাঙিয়েছি, তারই না ঘৃণার উপহার পাই। তীব্র আক্ষেপ যামিনীর কণ্ঠে। দিলরুবার নিকট সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তবুও তাকে কোনোরকম বুঝিয়ে সামলাই সে। কিশোরী যখন এসব ভাবতে ব্যস্ত, তখন মহলের এক কোণে বসে কেউ একজন মনে মনে বলছে, শাহজাদিকে পাঠিয়ে ভাবছিস তুই রক্ষা পাবি? তোর মাতৃত্বের স্বাদ তুই পাবি না কভু, অতঃপর হারাবি জমিদারের সমর্থন। মেহমাদ শাহ নিজের কক্ষে বসে শেক্সপিয়ারের একটা বই পড়ছে। বহুদিন পরে নিজের সংরক্ষিত বইয়ের ঘরটাতে গিয়েছে সে। যদিও উদ্দেশ্য ছিল মন ভুলানো, তবুও পারছে না। সেই কিশোরী কন্যা এত গভীরভাবে নিজের প্রতি আসক্ত করেছে তাকে, যা বলার ভাষা রাখে না। যামিনী হৃদয়ে পোষণ করা সন্দেহ দূর করার পর হতেই তাকে এড়িয়ে চলে যুবক। বারবার ক্ষমার আকুতি শুনেও উপেক্ষা করেছে। শয্যায় স্থান দেয়নি, বিপরীতে অবশ্য নিজেও নির্ঘুম রাত্রি কাটিয়েছে। তবে আজ যেন কিছুতেই হৃদয় মানছে না। হয়তো আজ মাঝবেলায় চাঁদনির মৃত্যুতে যামিনীর ক্রন্দনরত মুখশ্রী তাকে এতটা পোড়াচ্ছে। নিজেই নিজেকে বোঝায়, চন্দ্রমল্লিকা আমায় অতিরিক্ত ভালোবাসে, তাই তো আমায় নিয়ে ভয় তার, হারিয়ে ফেলতে ভয়। এজন্যই সন্দেহ ডানা মেলে পক্ষে। আজ বাচ্চা হরিণীটির ভীষণ মন খারাপ, সঙ্গ দিতেও আমার সেখানে উপস্থিত থাকা দরকার। নিদ্রার জন্য পরিধান করা সাধারণ পোশাকেই বেরিয়ে পড়ে সে। মিনার দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে মিটমিট করে হাসে মনিবের পাগলামিতে, আবার দীর্ঘশ্বাসও ফেলে। ভাবে, তাদের জীবনে ভালোবাসা নেই, ভালোবাসার সময় কোথায়? তাদের গোটা জীবন সেবা করতে করতেই কেটে যাবে। ভালোবাসা উচ্চবিত্তদের জন্যই ঠিক। মেহমাদ শাহ দুয়ার খুলে ঢুকে দেখে যামিনী পালঙ্কে শায়িত। দিলুবা তেল মালিশ করে দিচ্ছে তার মাথায়। বিবর্ণ মুখশ্রী কিশোরীর। তাকে দেখে নজর ঝুঁকিয়ে বিদায় জানায় দিলরুবা। স্থান ত্যাগের পূর্বে ইশারায় বুঝিয়ে দেন,
যামিনী কেসে যেন জমিদারকে বুঝতে না দেয় কিছু। আসসালামু আলাইকুম বাবু মশাই, কেমন আছেন? আর কি মনে করেই বা এই নগণ্য নারীর কক্ষে চরণ রাখলেন? আমার চন্দ্রমল্লিকা, আমি কি আসতে পারি না তোমার কামরায়? ঠিক আছে, তবে চলে যাচ্ছি। দরজার দিকে ঘুরে মেহমাদ শাহ। যামিনী ছুটে যেয়ে তাকে পেছন হতে জড়িয়ে ধরে। বাবু মশাই, ভালোবাসা না হোক, একটু তো সহানুভূতি দেখান আপনার চন্দ্রমল্লিকার উপর। পূর্বে চাঁদনিকে দেখে আপনার ক্রোধ ও অসন্তুষ্টির দাবানলে হওয়ার ক্ষত লাঘব করতাম। এখন তো সেও নেই। আপনি কি পূর্ণরূপে একাকিত্বের স্বাদ নিতে চাচ্ছেন আমাকে? তবে তো আমি মরে। রমণীকে নিজের হতে ছাড়িয়ে নেয় যুবক। ললাটে ভালোবাসার সিক্ত চুমু খেয়ে শুধায়, আজ আমাদের মাঝে শুধু ভালোবাসার প্রতিযোগিতা হবে, কোনো অশুভ বা মন খারাপের কথোপকথন নয়। যামিনীকে কোলে তুলে নিয়ে শয্যার দিকে এগিয়ে যায় সে। কিশোরী তার বক্ষে মিশে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, ইয়া আল্লাহ, আমাদের ভালোবাসে তুমি এইভাবেই শহীদ সালামত রাখো। কারো বাজে দৃষ্টি যেন না আঘাত করতে পারে আমার বন্ধনে। তুমি জানো আমার ভালোবাসার পবিত্রতা ও সত্যতা। আমাকে ও আমার ভালোবাসাকে তুমি রক্ষা করো। কেটে গিয়েছে ৫টা বছর। অন্দরমহল পূর্বের ন্যায় জমজমাটভাবে চললেও পরিবর্তন এসেছে শাসন কার্যের মাঝে। বেগম নূরবাহার সবকিছু হতে বিমুখ হয়ে অনেকটা নৈশব্দে থাকে নিজ কামরা। এখন আর তার গলাবাজি শ্রবণ করা যায় না। অবশ্য সে এখন পূর্ণাঙ্গ যুবতী। এর পেছনে একটাই কারণ, সেই কিশোরী যামিনী। নিজের ক্ষমতা, কূটনীতি ও জনমতের সহায়তায় সে আজ জয় করে নিয়েছে প্রায় অনেক কিছুই। এমনকি বেগম লুৎফুন্নেসার মতো অনেকটাই জয় করে নিয়েছে সে। তার প্রমাণ আজকাল প্রায়শই সভায় বা বৈঠকে দর্শন পাওয়া যায় না বেগমের। যামিনী একাই সামলায় শাসনভার। বর্তমানে ভঙ্গহৃদয় বাগানে বসে আছে তরুণী যামিনী। সামনে লোভনীয় সব খাবার, এত এত দাসীদের সেবা, কিছুই তাকে স্বস্তি দিচ্ছে না। একটাই ভীতি তার, বৈদ্য তাকে একদম স্বাভাবিক গণ্য করার পরও, প্রায় 2 বছরের অনবরত চেষ্টার পরও অন্তঃসত্ত্বা হতে পারছে না সে। যদিও এই বিষয়ে প্রশ্ন করলে এখন সন্তান নিতে চাচ্ছে না বলে এড়িয়ে যায়, তবুও কেউ বাস্তবতা জানলে পরিণাম ভয়ঙ্কর হবে তা সম্পর্কে সে জ্ঞাত। বেগম, কি হয়েছে? আপনাকে বেশ বিষণ্ণ লাগছে। তুমি তো জানো দিলরুবা, আমার বিষণ্ণতার কারণ। এত চাওয়ার পরও আল্লাহ আমার কোলটা শূন্য রেখেছে। আমার তো এখন ভয় হয় দিলরুবা, শাহজাদির অনুপস্থিতিতে কেউ তার হয়ে দূরে না রাখছে আমাকে মাতৃত্বের স্বাদ পাওয়া হতে। তা কি করে সম্ভব বেগম? বৈদ্য তো আপনাকে পুরোপুরি পর্যবেক্ষণ করে জানালো আপনি একদম সুস্থ আছেন। তাছাড়া আপনার আহার করা খাদ্য সহ ব্যবহার্য সব জিনিসপত্র কঠোর নজরদারি ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাওয়ার পর আপনার নিকট আসে। এর মধ্যে মোহিনী আসলো। সে জানলো বেগম চন্দ্রমল্লিকা জমিদার বাবুকে বেগম লুৎফুন্নেসা জরুরিভাবে তার কামরায় ডাকিয়েছেন। তাকে প্রচণ্ড রাগান্বিত দেখাচ্ছিল। ধক করে ওঠে যামিনীর হৃদয়। তার সমস্যার বিষয়ে কোনোভাবেই জানতে তো পারেনি। তবে তো তার বাবুমশাইকে হারানো অপরিবর্তনীয় সত্য। কারণ উইল ও নিয়ম অনুযায়ী জমিদারদের স্ত্রী উত্তরাধিকার দিতে অক্ষম হলে তারা বেগম ও স্ত্রী হিসেবে অযোগ্য এবং সিংহাসন নিজের অধীনে রাখতে হলে তালাক দেওয়া আবশ্যক। বেগম লুৎফুন্নেসা কঠোর মুখশ্রী নিয়ে বসে আছেন তার আসনে, বসে চা পান করছেন। প্রায় মিনিট 10 ধরে মেহমাদ শাহ তার সম্মুখে দাঁড়িয়ে। সে বোধগম্য করতে পারছে না দাদিজানের হুটহাট এমন ক্রোধের কারণ। দাদিজান, আপনি কি আমাকে ডাকিয়েছিলেন? এত ব্যস্ত হচ্ছ কেন মেহমাদ? একটু অপেক্ষা করো না। কি এতটাই মতিভ্রম হয়েছে? দাদিজানের সম্মান করাও ভুলে বসেছ? দুঃখিত দাদিজান, আমার তেমন কোনো উদ্দেশ্য বা নিয়ত ছিল না। বোধক ধ্বনি উচ্চারিত হয় বেগম লুৎফুন্নেসার মুখ হতে। শূন্য চায়ের পানপাত্র খানা হাত হতে রেখে দিয়ে পত্রের দিকে দৃষ্টি স্থির করে। এখন আমাকে জানাও, সন্তান নিচ্ছ না কেন এখনো? আর কবে নিবে? এটা কি ধরনের প্রশ্ন দাদিজান? যখন আল্লাহ এই রহমত দান করবেন এবং আমাদের মনে হবে আমরা পিতামাতা হতে প্রস্তুত, তখনই। বাচ্চা বা কিশোর নয় তোমরা মেহমাদ। 30-এর কোঠা পেরিয়েছো তুমি বহু পূর্বে। চন্দ্রমল্লিকাও এখনো পূর্বাঙ্গ যুবতী। এখন মিথ্যা বাহানা না দিয়ে সত্য প্রকাশ করো। ভ্রু কুঞ্চিত হয় যুবকের। কিসের বাহানা দাদিজান? আমি তো সত্যই ব্যক্ত করেছি। চন্দ্রমল্লিকার বয়স আর কতই বা? তবুও কন্যাটি এত দ্রুত সকল যোগ্যতা অর্জন করে সামলে নিয়েছে। এখন আবার সন্তান দিলে আরেকটা দায় কাঁধে চাপবে। হাতের ইশারায় থামিয়ে দেন বৃদ্ধা প্রিয় পুত্রকে। গম্ভীর কণ্ঠে বলতে শুরু করেন, তুমি আমাকে বোকা বানাচ্ছ না? চন্দ্রমল্লিকা তোমাকে আমি জানি না, তবে এখানে যে কোনো গরমিল আছে তা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি আমি। তোমার স্ত্রী সন্তান গর্ভে ধারণ করতে ইচ্ছুক নয়, তা আমি মানলাম।
তবে প্রতিনিয়ত যে বৈদ্য কাছে কেন যাচ্ছে? নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে, করে দেখতে ও দ্রুত গর্ভধারণের ঔষধ নিতে? আবার কেন ঔষধই নিচ্ছে না গর্ভধারণ রোধে? যুবক শাহ নিজে এবার বিড়ম্বনায় পড়ে। যামিনীর এমন করার কারণ সে ভেবে পাচ্ছে না। আবার দাদিজান ঠিকভাবে না জেনে দোষারোপ যে করবে না তার সম্পর্কেও সে জ্ঞাত। তার হৃদয়ে প্রশ্ন উদয় হয়, ভাবে তবে কি সত্যি যামিনী মিথ্যে কথায় ভুলাচ্ছে তাকে? মেহমাদ শাহকে নিশ্চুপ থাকতে দেখে গলা খাঁকারি দেন বেগম লুৎফুন্নেসা। দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করেন, চন্দ্রমল্লিকাকে বিবাহ করার পর আমাকে কি ওয়াদা করেছিল মনে আছে? হ্যাঁ দাদিজান, তবে চন্দ্রমল্লিকা তো সকল ক্ষেত্রই নিজ যোগ্যতায় জয় করে নিয়েছে। একজন আদর্শ জমিদারনি সে এখন। শোনো আমার সিংহ, জমিদারিতে জমিদারের উত্তরাধিকারীরা হলো মূল, আর বেগমের সবচেয়ে বড় যোগ্যতাই হলো উত্তরাধিকারের গর্ভে ধারণ করা। যদি তাই না হয় তবে সকল যোগ্যতাই আড়ালে ঢাকা পড়ে যায়। যদি তোমার বর্তমান স্ত্রী গর্ভধারণ না করতে পারে তবে তার বেগমের পদ হতে বহিষ্কার হওয়ার অনিবার্য। তবে দাদিজান, ত্রুটি আমার মাঝেও তো থাকতে পারে। জিভে লাগাম লাগাও মেহমাত। তোমাকে শাহজাদা হিসাবে লোকচক্ষুর সম্মুখে আনার পূর্বেই তোমার সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তোমাকে সবভাবে সক্ষম হিসাবে জানা হয়েছিল। মনে রাখবে, আমি তোমার দাদিজান, তুমি আমার রক্ত। তবে আমার নিকট সব কিছুর পূর্বে এই জমিদারি তোমার নিকটই তাই হওয়া উচিত। ভুলে যেও, জমিদারি পাওয়ার সময় তোমার দাদা যেন আব্বা হুজুরের সম্মুখে আল্লাহর শপথ নিয়ে কি ওয়াদা করেছিলে। তোমাকে তাই মাথায় রাখতে হবে। প্রথমে জমিদারি, তারপর অন্য কিছু, তা ভালোবাসাই হোক বা কেন। অন্যথায় আমার সিংহ আমি নির্দয় হতে বাধ্য হব। খুব বাজেভাবে ভাঙবে হৃদয়। যুবক আলতো হাসে, দাদিজানের চোখে চোখ রাখে। যতটা নির্দয় হয়েছিলেন নিজের পুত্রের মৃত্যুতে, ততটা জমিদারি বাঁচাতে আপনার পশুত্বের নিদর্শন তো আমিই দেখেছি। তাই তো সন্তানের মৃত্যুতে মুখে কুলুপ এঁটেছিলেন। তা আমার প্রয়োজন ছিল যুবক, তুমি বুঝবে না। আমি 4 জন সন্তানের মাতা। এক সন্তানের জীবন রক্ষার্থে বাকি 3 সন্তানকে বিপদে ফেলতে পারতাম না, যদিও রক্ষাও করতে পারিনি ঠিকঠাক। যাকগে, তুমি যেতে পারো। তবে আমি যা বলেছি তা মস্তিষ্কে রেখো। আমার খুব দ্রুতই উত্তরাধিকারের আগমনের সুসংবাদ চাই। বুদ্ধিমান তুমি, নিশ্চয়ই অনুধাবন করে ফেলেছ। শাহজানি বিদায় হয় পৌত্রে। দীর্ঘশ্বাস ফেলেন বেগম লুৎফুন্নেসা। সিন্দুক থেকে একটা পুরাতন ছবি বের করে বক্ষের মধ্যখানে জড়িয়ে চোখের জল ফেলার কার্যে নিয়োজিত হন। মেহমাদ শাহ কামরার এক পাশ হতে অন্য পাশে হাঁটাহাঁটি করছে। দুশ্চিন্তা, দুর্ভাবনা উভয় গ্রাস করেছে তার হৃদয় মস্তিষ্ক। মিনার সংশয় বোধ করে, মনিবকে শান্ত করতে শুধাই, জমিদার বাবু, আপনি অযথা চিন্তা ভার নেবেন না। বেগম নিশ্চয়ই আপনাকে মিথ্যা কথা বলবেন না। বেগম লুৎফুন্নেসা হয়তো বৃথাই সন্দেহ করেছে। দাদিজান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা ব্যতীত চন্দ্রমল্লিকার উপর এই কালিমা লেপন করবে না। তাছাড়া তখন দাদিজানকে না বললেও এটা সত্যি। সে যদি কোনো ওষুধই না নেয় বৈদ্যশালা হতে গর্ভধারণ রোধে, তবে সন্তান গর্ভে না আসা ছাড়া উপায় নেই। তবে আপনিও মানছেন বেগম আপনাকে মিথ্যা বলেছেন? জানি না আমি, তবে আর যদি কোনো সমস্যা হয়ে থাকতো তার আমাকে জানানো উচিত ছিল। সে যে বিপদের সংখ্যায় বর্তমানে আছে, তাতে যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত কিছু একটা হতেই পারে। হ্যাঁ জমিদার বাবু, কারণ বেগম লুৎফুন্নেসা এই ক্ষেত্রে চুপ করে থাকার মানুষ নয়। ফোঁস করে শ্বাস ফেলে মেহমাদ শাহ। পরক্ষণেই নিজেকে কঠোর করে সে। আনমনে বিড়বিড়ায়, সবার পূর্বে জমিদারি, তারপর ভালোবাসা ও দুনিয়াদারি। যে পারবে না হৃদয়ে এ কথা রাখতে, সে পারবে না জমিদারি ও জমিদারের সিংহাসন রক্ষা করতে। এ কথাটা তাকে 7 বছর বয়সে বলেছিলেন তার দাদিজান। তখন থেকে খুব ভালোভাবে মাথায় এঁটে নিয়েছে সে। যদিও অনুভূতি তাকে দুর্বল করে, তবুও নিজেকে সামলানোর ক্ষমতা সে রাখে। মিনার, আমার জন্য উষ্ণ জলে স্নান করার ব্যবস্থা করো, আর পুদিনার তৈল ছিটিয়ে দিতে বলো স্নানের জলে। আমার একটু স্বস্তি ও আরাম বোধ করা প্রয়োজন। যথাজ্ঞা জমিদার বাবু। মিনার বিদায় নেন। মেহমাদ শাহ সেখানে দাঁড়িয়ে আবার গভীর ভাবনায় ডুবে যায়। যামিনীকে নিয়ে তার হৃদয়ে জাগ্রত বিভিন্ন সংশয়কে ঘুম পাড়ানো কি এত সহজতর? যামিনী ও দিলরুবা বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে মোহিনীর উদ্দেশ্যে। দিলরুবাকে প্রচণ্ড অশান্ত দেখা যাচ্ছে। অন্যদিকে যুবতী জমিদারনি একদম শান্তভাবে চোখ বন্ধ করে মুখ এগিয়ে রেখেছে মুক্ত গগনের দিকে। আসসালামু আলাইকুম বেগম।
মোহিনী ঝুঁকে সালাম জানায়, রমণী উত্তর দেয় না। একই ভঙ্গিমায় দাঁড়িয়ে হাতের ইশারায় বলতে শুরু করে, বেগম, বেশি কিছু তো জানতে পারিনি, কারণ খুব গোপনীয়তার সাথে আলোচনা হয়েছে তাদের মাঝে। ওপারে দেয়ালে দাঁড়িয়ে যতটুকু শুনতে পেরে ততটুকুই বোধগম্য হয়েছে, তা হলো উত্তরাধিকারের বিষয়ে কথা হচ্ছিল। এই শব্দটি স্পষ্ট শুনেছি আমি। নির্বিকার চামিনী, যেন সে জানতো এমন কিছুই হয়ে থাকবে। বুঝেছি আমি। মোহিনী, তুমি এখন যেতে পারো। বিদায় বেগম। স্থান ত্যাগ করে মোহিনী কক্ষ শূন্য হতে ভয়ার্থ গলায় প্রশ্ন করে দিলরুবা, এখন কি হবে বেগম চন্দ্রমল্লিকা? কিভাবে রক্ষা করবেন আপনি নিজেকে এই মহাসংকট হতে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জানতাম এমন কিছু একটাই হবে, এটাই স্বাভাবিক। এমন সত্য শত চেষ্টাও আড়াল করা যায় না। এই পরিস্থিতি হতে পরিত্রাণের উপায় সম্পর্কে আমি জ্ঞাত নই। শুধু এতটুকুই জানি, খুব শীঘ্রই যদি কোনো উপায় না খুঁজে পাই, তবে যা যা অর্জন করেছি তা ছিনিয়ে নিয়ে যাবে অন্য কেউ। হয়তো সে হবে মেহেনুরি। এখন আল্লাহর দরবারে হাত তোলা ছাড়া উপায় নেই। আপনি দুশ্চিন্তা পোষণ করবেন না বেগম। আপনি অসুস্থ হয়ে পড়বেন। আল্লাহ মহান, নিশ্চয়ই তিনি আপনাকে নিজেকে রক্ষার পথ দেখাবেন। তাদের আলোচনার মাঝে কক্ষের দ্বার খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে মোহিনী। গত 2 বছরে সে হয়ে উঠেছে জামিনের ভরসাযোগ্য আরেকজন ভৃত্য। মেয়েটা কিশোরী বলে ছটফটে ধরনের হলেও বেশ বুদ্ধিমতী এবং বিচক্ষণ। রমণী বেশ ক্ষুব্ধ হয় অনুমতি ব্যতীত প্রবেশ করায়। ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, এভাবে প্রবেশ করার অর্থ কি রোহিণী? তুমি ছোট বলে বেগম আদর করি বলে মনে করো আদব কায়দার ত্রুটি হলে মার্জনা পাবে? দুঃখিত বেগম, বৌজত আড়াল হতে আমি এমন এক দুঃসংবাদ শুনেছি। কোনো কিছু না দেখে আপনার নিকটে ছুটে এসেছি। হৃদয় ধরফর করে ওঠে জমিদারনি। আবার কি অঘটন ঘটল তার অগোচরে? কি হয়েছে রোহিণী? হুট করে কি এমন দুঃসংবাদ শ্রবণ করলে তুমি? বেগম, আমি আয়েশা খাতুন ও মালিহা খাতুনের নিজের মতো কথা বলতে শুনেছি। তারা বলেছে শাহজাদি মেহনুরকে নবাব বাড়িতে আগমনের জন্য খবর পাঠিয়েছেন বেগম লুৎফেন্সা। আর আমি তো দিলরুবা আপার কাছে শুনছিলাম শাহজাদি আপনার প্রধান শত্রু। দাঁড়ানো থেকে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয় কন্যা রোহিণীর কথা শ্রবণ করে। দিলরুবা বেগম বেগম বলে হাগলে ধরে। পালঙ্কে শোয়ানো হয় তাকে। জামিনী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। এত কষ্ট যে প্রলয়কে নিজ জীবন হতে বের করেছে, সে পুনরায় ফিরে আসলে নিশ্চয়ই আরো ধ্বংসাত্মক হয়ে ফিরে আসবে। এত বড় এক বোঝা মাথায় নিয়ে কিভাবে পুনরায় লড়াই করবে সে? মেহমাদ শাহের কর্ণগোচর হয় শাহজাদি মেহিনুরের আগমনের সংবাদ। ক্ষুব্ধ হয়ে বেগম লুৎফুন্নেসার কামরায় প্রবেশ করে সে। আসসালামু আলাইকুম দাদিজান। এ কি কথা শুনছি আমি? আপনি মেহিনুরকে এই অন্দর মহলে পুনরায় ডাকাচ্ছেন? আপনি কি জ্ঞাত নন তাকে আমার বহিষ্কার করা সম্পর্কে? তাছাড়া আপনি আমাকে সময় দিয়েছিলেন আলোচনার পর। থামো মেহমাদ, আগে পুরো কথা শোনো তারপর বলো। প্রথমে জানো তুমি কি জ্ঞাত আর কে। হকিংস সমেত কয়েকজন লোক শহর হতে আসছে শেরপুর ভ্রমণ করতে। আর কে হকিংসের নাম শ্রবণ পথে প্রবেশ করলে গাহিম হয়ে যায় যুবকের। অকস্মাৎ এই মানুষগুলোর আগমনের কারণ কি? নিজেকে সামলে মেহমাদ শাহ জিজ্ঞেস করে, বিশিষ্ট সাংবাদিক আর কে হকিংস, তিনি কেন আসছেন? আর তার সাথে মেহনুরের আগমনের সম্পর্ক কি? শেরপুর ভ্রমণ করতে সে আমাদের শাসন ও স্থান নিয়ে ডকুমেন্টারি করতে যান। আর্টিকেল লিখবেনও হয়তো। আর আমার সিংহ, তুমি জানো না কি সম্পর্ক মেহনুরের আগমনের? চন্দ্রমল্লিকা জ্ঞাত এই নবাব বাড়িতে চাপা পড়া রহস্য সম্পর্কে, যা লোকচক্ষুর সামনে আসলে ধ্বংস নামবে। তবে চন্দ্রমল্লিকাকে ব্যক্তিগতভাবে আমরা সকলে জানা ও বোঝাই এই রহস্য। তাহলেই তো হয় দাদিজান। বিরক্তি মাখা চাহনি নিক্ষেপ করে বেগম লুৎফুন্নেসা। মতিভ্রম হয়েছে তোমার নাকি? জানো না ও গ্রামের কন্যা, তোমার আম্মি যান বা আমার ন্যায় এই বংশে বা শহরের মেয়ে নয়। যদি গ্রামের মানুষের কথা ভেবে রহস্য উন্মোচন করে ফেলে তখন? তাই বলছি তাড়াতাড়ি একটা সন্তানকে পৃথিবীর মুখ দর্শন করাও, তবে তার পায়ে বেঁধে যাবে দড়ি। আর আমরাও তখন দ্বিধাহীন হয়ে গোটা গুপ্ত কথা তাকে জানাতে পারবো। কিছু না বলে ছোট্ট এক শ্বাস ফেলে যুবক। মাথা ঝাঁকিয়ে সায় জানায়, তোমার বিবাহের খবর শহরে পৌঁছিয়েছে। জমিদারনি হিসাবে কাউকে তো বেগমের বেশ ধরে সাংবাদিকদের সম্মুখে যেতে হবে। শহরে বাবুদের সাথে কথা বলতে হবে। এই নবাব বাড়ির যে রহস্য অন্তরালে আছে তা অন্তরালে রাখতে এ কাজ করবে শাহজাদি মেহনুর। আমির হাওলাদার,
অর্থাৎ ফুফাজান কি পুনরায় পাঠাবেন তার আদরের কন্যাকে, যেখানে এক দফা অপদস্থ হয়ে ফিরতে হয়েছে? কিছুটা রহস্যচ্ছলে দাদিজান উত্তর দেন। এ বিষয়ে তোমার ভাববার প্রয়োজন নেই, তুমি শুধু পাশে থেকো, সমর্থন করো। আর ভাবতে হলো চন্দ্রমল্লিকাকে নিয়ে ভেবো, সে যদি উত্তরাধিকার নিয়ে অসক্ষম হয় তবে জানোই কি হবে। হাতের মুঠি শক্ত হয় যুবকের, নয়ন যুগল অসহায়ত্ব ও ক্রোধে জল করছে। আমি আপনার প্রস্তাবে রাজি দাদিজান, তবে মেহনুর যেন আমার চন্দ্রমল্লিকা হতে দূরে থাকে। এবার যদি সে চন্দ্রমল্লিকার ক্ষতি সাধনের চেষ্টাও করে, তবে আল্লাহর শপথ তার গর্দান যাবে। যাকে এভাবে রক্ষা করতে চাচ্ছ সে যদি বাঞ্ছা হয় তখন তাকে ব্যতীত থাকবে কি করে? নিজেকে সামলে নাও আমার সিংহ। জমিদারদের জমিদারি ছাড়া অন্য কিছুতে মন দেওয়া অধিকার নেই। আমার নিজেকে সামলানোর প্রয়োজন নেই দাদিজান। চন্দ্রমল্লিকা অক্ষম হলেও প্রয়োজনে আমি তাকে স্ত্রী স্বরূপ রেখে আরেকটি বিবাহ করব, যা আমার সাথে আপনার পূর্বেও কথা হয়েছিল। তবে তালাক দান তা কখনোই হবে না আমার দ্বারা। তাই স্পষ্টভাবে বলে দিচ্ছি, কেউ যদি আমার হতে তাকে পৃথক করার সামান্য চেষ্টা করে, আমি প্রলয় হয়ে সব ধ্বংস করে দিব। ওয়াদা। দাঁতে দাঁত চেপে বচনগুলো উচ্চারণ করে কক্ষ ত্যাগ করে সে। বেগম লুৎফুন্নেসা অদ্ভুতভাবে বেশ নির্লিপ্ত পুত্রের কার্য দর্শনের পরেও মেহমান শাহের কক্ষে বসে অপেক্ষার প্রহর গুনছে যামিনী। তার চোখ মুখ ফুলে আছে ক্রান্তনে, বারবার কপল মুছছে হাতের পিঠে, যদিও পরমুহূর্তেই আঁখি জলে ভিজে যাচ্ছে তা। দ্বার খোলার শব্দে নোনা জল মুছে উঠে দাঁড়ায় রমণী, মাথা ঝুঁকে সালাম জানাই মেহমান শাহকে। আসসালামু আলাইকুম বাবু মশাই, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে যামিনী? যুবকের উচ্চারিত যামিনী শব্দটি কর্ণকুহরে পৌঁছালে মানসিক ধাক্কা লাগে তার। মানুষটা যখন তার উপর অসন্তুষ্ট হয় তখনই এই নামে ডাকে তাকে, তার সম্পর্কে সে জ্ঞাত। এমনিতেই আপনাকে দেখতে মন চাইল। আপনার কি কোনো কারণে মন খারাপ বাবু মশাই? সেই বিষয়ে তোমার জানার প্রয়োজন নেই। দাসীকে আদেশ করো অন্দরমহলের বাঁ দিকে যে শূন্য কামরাগুলো আছে তার দুটি পরিষ্কার করে রাখতে। শাহজাদি মেহনুর আসছে, হয়তো ফুফি জানও আসবেন সাথে। হৃদয় পাহাড় সমভার অনুভব হয় তরুণীর, তবুও নিজেকে সামলে নেয়। আজ যে তার নিজের প্রিয় পুরুষটিকে কেমন যেন অচেনা লাগছে, যেমনটা লেগেছিল সে 5 বছর পূর্বে শাহজাদি মেহনুরের সাথে বিবাহের সংবাদ শ্রবণ করার পর। ভুল ত্রুটি মার্জনা করবেন বাবু মশাই। আপনি তো শাহজাদি মেহনুরকে এই নবাব বাড়ির হতে বহিষ্কার করে দিয়েছিলেন, তবে আবার সে কি করে ফিরে আসছেন এই অন্দর মহলে পুনরায়? তোমার জন্য। কিছুটা চাপা ক্রোধের আভাস তার জবাবে। অবাক হয় যামিনী, বিড়ম্বনাতেও পড়ে। মানে বুঝলাম না বাবু মশাই। মানে তেমন বিশেষ কিছুই নয়। দিন 3 বাদে শহুরে বাবুরা আসছেন এই শেরপুর ঘুরে দেখতে। তাদের সম্মুখে তোমার পরিবর্তে মেহনুর আমার স্ত্রী ও বেগম রূপে যাবে। তারা যতদিন থাকবে ততদিন তুমি একটু আড়ালে থাকবে। আর এমন কোনো ঝামেলা ঘটানো আমি চাই না যার জন্য তাদের সামনে সত্য চলে আসুক। সুতরাং মেহনুরের সাথে তোমার কোনো রকম তর্কাতর্কি আমি শুনতে চাই না। বিস্ময় ও বেদনা ভরা নয়নে তার কথাগুলো শুনল আধার কন্যা। অশ্রু রোধে ঠোঁট কামড়ে ধরল, কোনো রকম উচ্চারণ করে সে। কিন্তু আপনার স্ত্রী তো আমি। মেহমাছা কঠোরতার মাঝে কিছুটা নম্র হয়, নমনীয়তার সাথে তার বাহু আঁকড়ে ধরে। দেখো চন্দ্রমল্লিকা, প্রয়োজনের অতিরিক্ত ভেবো না। যতটুকু বলা হয়েছে ততটুকুই কর্মতে রূপান্তর করো। দেখো শহরে বাবুরা আসবে, তাদের সাথে কথা বলায় অনেক বিষয় আছে, অনেক কিছু খেয়াল রাখার আছে। তুমি লৌকিক সভায় ভাষণ দানে একদম অপটু নব। তোমার দ্বারা কোনো ত্রুটি সম্পাদন হতে পারে, যার জন্য গোটা জমিদার বংশে প্রশ্ন উঠবে। তাই এই ব্যবস্থা করা। সমর্থন করো, অযথা কোনো সমস্যা দাঁড় করো না বা সমস্যা ভেবে নিজেকে ব্যস্ত করো না। যথাজ্ঞা বাবু মশাই। কোনো রকম বিদায় নিয়ে যামিনী বেরিয়ে যায়। নিজের ব্যক্তিগত কামরার সম্মুখে আসলে দিলরুবা প্রশ্ন করতে এগিয়ে আসে। আমি একা থাকতে চাই। হুড়মুড়িয়ে কক্ষে ঢুকে দরজা লাগায় সে। দুয়ারে পিঠ ঠেকিয়ে ঝরঝর করে কেঁদে দেয় সে। আল্লাহ আমাকে শক্তি দান করো, আমাকে শক্তি দান করো, উপায় দেখাও, আমি যাতে এই কঠিন ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে পারি। অন্তর্মহলে দাঁড়িয়ে আছে সকল দাসী। বেগম লুৎফুন্নেসা নিজের নরম গদিতে বসে, তার চোখ জোড়ায় অন্যরকম তৃষ্ণা। বেগম নূরবাহার এবং যামিনী তার পাশে দাঁড়িয়ে। আজ প্রায় 15 বছর পর এই নবাব বাড়িতে পা রাখছেন এই বংশের একমাত্র কন্যা শাহজাদি জান্নাতুল। মেহমান শাহ প্রবেশ করেন শাহজাদি জান্নাতুল ও শাহজাদি মেহনুর সহ। দাসীরা সমস্বরে সালাম জানায়।
শাহজাদি জান্নাতুল হেসে ইশারায় জবাব দেয়। এগিয়ে যায় 3 ক্ষমতাধর নারীর দিকে। আমি জান। অনুভূতি মাখা কণ্ঠে সবার প্রথমে নিজের মাকে জড়িয়ে ধরেন তিনি। বেগম লুৎফুন্নেসা পরম মমতায় জড়িয়ে ধরে স্বীয় কন্যাকে। আমার জান্নাতুল, কেমন আছো তুমি? আমার হৃদয়ের রানী, তোমার জন্য তরপাচ্ছিলাম আমি এতকাল। আমার হৃদয়ের তৃষ্ণা যেন মিটল। আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মি জান, আপনার দোয়ায় অনেক ভালো আছি। আর ভাবি জান, তুমি কেমন আছো? যেমন দেখছে শাহজাদি। ফিচেল হাসি দেন শাহজাদি জান্নাতুল, অতপর নজর ঠিকান জামিনীর দিকে। তুমি নিশ্চয়ই চন্দ্রমল্লিকা, আমার সিংহ বাবার বেগম। এত সময়ই প্রথমবার চোখ তুলে তাকায় রমণী নব আগত এই নারীর দিকে। তাকাতে বিস্ময়ে চোখ জোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসতে মন চায় যেন। অবিকল তার চেহারা, এমনকি থুতনির তিলটাও যেন মেপে মেপে এক, রং মাত্রই পার্থক্য। সে কালো, তিনি শুভ্র। কোথায় হারালে আদরে কন্যা? তুড়ি বাজিয়ে প্রশ্ন করলেন ফুপিজান। মার্জনা করবেন ফুপিজান। আসসালামু আলাইকুম। আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? একদমই না, তোমাকে দেখে মনে হচ্ছে যেন যুবতী আমিকে দেখছি, শুধু এই বর্ণের পার্থক্য। আমার মেহরুন তো পুরো দমে নিজের আব্বাজান আর আম্মিজানের প্রতিচ্ছবি হয়েছে। আমার কিছুই সে পাইনি, তুমি যেন আমারই ছায়ামূর্তি। তাতে আমি গর্বিত ফুপিজান, আপনার সৌন্দর্য। হাস্যজ্জ্বল মুখে মাথা ঝাঁকায় মধ্যবয়স্ক নারীটি। সেই মুহূর্তে ক্ষীণ কণ্ঠে শাহজাদি মেহিনুর প্রস্তাব রাখে। আমি জান, আমি খুবই ক্লান্ত, আপনারও তো মাথা ব্যথা করছিল গাড়িতে। চলুন এখন একটু আরাম করতে যাওয়া যাক। তুমি তোমার জন্য নির্ধারিত কামরায় যাও, আমি আম্মিজানের সাথে একটু একাকী সময় কাটাতে চাই। আয়েশা খাতুন শাহজাদি মেহিনুরকে নিয়ে চলেন তার কামরার দিকে। বিদায় নেন শাহজাদি জান্নাতুল বেগম লুৎফুন্নেসার সাথে। একই সঙ্গে স্থান ত্যাগ করে প্রত্যেকে। কামরায় ঢুকে মায়ের কোলে মাথা রেখে পালঙ্কে শোন শাহজাদি জান্নাতুল। ব্যথিত গলায় প্রশ্ন করেন, মা, এই কন্যার সাথে কি করে এতটা নির্দয় হতে পারলে? এই চেহারাই তো তোমার হৃদয়ের তৃষ্ণা লাঘবে জল হওয়ার কথা। দীর্ঘশ্বাস ফেলেন বেগম লুৎফুন্নেসা। নীরবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। এই স্পর্শে মমতার সাথে বেদনাও স্পষ্ট। পুনরায় জরুরিভাবে মেহমাদ শাহের ডাক পড়েছে বেগম লুৎফুন্নেসার কক্ষে। এ কদিনে জরুরিভাবে যে বারবার দুঃসংবাদ শ্রবণ করেই তার বিতৃষ্ণা কাজ করছে। তবু উপায়হীন হয়ে যাচ্ছে সে। আসসালামু আলাইকুম দাদিজান। ওয়ালাইকুম আসসালাম, এসো এখানে বসো। যুবক শান্তভাবে দাদিজানের নিবেদনে আসন করে। পুত্রের প্রশ্নসূচক চাহনি পেতেই চোখ সরিয়ে সে কোনো প্রকাশ বাধা ও বিড়ম্বনা ব্যতীত বললেন, আরমানের থেকে চিঠি এসেছে। সে মিস্টার হকিংসের সাথে শেরপুর আসতে ইচ্ছুক। বসা হতে দাঁড়িয়ে যায় মেহমাদ। ক্ষোভে তার দেহ কম্পিত হচ্ছে। অসম্ভব, কোনোভাবেই না। ওই বেঈমান জানোয়ার আমার পবিত্র ভূমিতে কিছুতেই পা রাখতে পারবে না। আমি হতে দিব না। জিভে লাগামটা আনো তরুণ। আরমান তোমার বড় চাচা জান হয়, ভুলে যেও না। তেতে উঠে বলেন বেগম লুৎফুন্নেসা। যুবক নির্লিপ্ত ভঙ্গিমায় বিদ্রুপার্থে হাসে। তা আমি কি করে ভুলতে পারি দাদিজান? আমার তো চরম সৌভাগ্য এ নবাব পরিবারে জন্মগ্রহণ করে। কি করে ভুলবো? আমার এক চাচাজান আরেক চাচাজানের মৃত্যুর জন্য দায়ী। চাচাজান, আম্মাজান ও লোকমান চাচাজানের ধ্বংসের জন্য দায়ী ওই লোক, আমার জন্মদাতা আম্মিজান ও দাদাজান। আম্মিজান যে আমার মাতা তা ভাবতে আমার ঘৃণা লাগে। আপনি আর আব্বা হুজুর তো আরও চমৎকার মানুষ। আপনি তো বাধ্য ছিলেন, আব্বা হুজুর তো মৌন সম্মতি দিচ্ছিলেন। সবচেয়ে কষ্টকর বিষয় কি জানেন? অজান্তেই হোক আমিও একজন খুনি। আপনাদের দলেই নাম লিখিয়েছি। এই নবাব পরিবার শুধু ওপর দিয়ে এই স্বর্ণে জড়ানো, চাক্কচিক্য পরিপূর্ণ, ভেতরে পুরোটাই মরিচিকা ধরা লৌহ, তা আপনিও জানেন। বৃদ্ধা নারীটি বিপরীতে কথা বলার ভাষা পান না। প্রিয় পুত্র তো আদৌ কোনো মিথ্যে প্রকাশ করেনি। দেখো, আমার সিংহ পুরাতন কথা ত্যাগ করো। নতুন ও সুন্দর বর্তমান ও ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করো। যার মৃত্যু আল্লাহ যেভাবে ও যেখানে হবার ঠিক করে রেখেছে সেভাবেই হবে, ও হয়েছিল।